কিলিমাঞ্জারো পৃথিবীর সর্বোচ্চ ফ্রিস্ট্যান্ডিং মাউন্টেন এবং আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ চূড়া। এই শ্বেতশুভ্র চূড়ায় পৌঁছাতে আমরা এখন পর্যন্ত অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। আরো জোরে স্নোফল হচ্ছে। আগের 2 এপিসোডে আপনারা দেখেছেন আমরা কিভাবে নানা প্রতিকূলতার সাথে টেক্কা দিয়ে দুর্ধর্ষ বারানকো ওয়াল পার করে বেস ক্যাম্পে এসে পৌঁছেছি অভিযানের ৪র্থতম দিনে। আর আজই সেই রাত। বারাফু ক্যাম্পের কেউ হয়তো আজ চূড়ায় পা রাখবে, আবার কেউ হয়তো জয়ের হাসি হাসতে না পেরে ফিরে যাবে। রোমাঞ্চকর এই অভিযানের শেষ মুহূর্তে আমাদের সাথে ঠিক কি ঘটতে যাচ্ছে সেটা জানতে চলুন এই সিরিজের শেষ এপিসোড শুরু করা যাক। বারাফু ক্যাম্পে এখন রাত 10টা বাজে। সামিট আমাদের থেকে মাত্র আর 8 ঘন্টা দূরে। বাট নেচার হ্যাজ আদার প্ল্যানস। বাইরে প্রায় 100 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছে। তাপমাত্রা ফিলস লাইক অ্যারাউন্ড -20 অথবা 25 এরকম। কিন্তু বারাফু ক্যাম্পের ক্লাইম্বাররা এর মধ্যেই প্রস্তুত রওনা দেওয়ার জন্য। হয়তো আমার মতো তাদের অনেকের জীবনেই এটা একটা বিগেস্ট অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে। আমিও খুব এক্সাইটেড। সব কিছু ঠিকঠাক থাকলে 7 সামিটের প্রথম পর্বত আমি আজ জয় করতে যাচ্ছি। কিন্তু সত্যিটা কিন্তু প্রতিটা মাউন্টেইনারেরই জানা, আমরা পর্বতকে জয় করি না, বরং পর্বত ঠিক করে কারা চূড়ায় যেতে পারবে। সবাই মোটামুটি আন্ডার প্রিপেয়ার্ড অবস্থায় চলে আসছিল এবং উপরে যে এত ঠান্ডা হবে এটা কেউ কল্পনাও করতে পারে নাই, যে কারণে ক্লাইম্বিং শুরু করার পরেই অনেকেই নিচে নেমে আসতেছিল। এমনকি আমিও ভাবতেছিলাম যে হয়তোবা আমাকেও হয়তোবা নিচে নেমে যাওয়া উচিত, বাট পরবর্তীতে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি, কারণ আমি ভাবছিলাম যে এটা আমার 7 সামিটের প্রথম সামিটই যদি আমি গিভ আপ করে দেই তো তাহলে পরবর্তী সামিটগুলো করার মনোবল আমি হারিয়ে ফেলবো। Hey, we're heading to Stella Point, eh? Something like half an hour to Stella Point. Hakuna Matata. Slowly we'll make it. Welcome to Pole. একটা সময় হাঁটতে হাঁটতে আমরা তো একটু নাম হয়ে যাচ্ছিলাম, ফিলিং টের পাচ্ছিলাম না কি আমি কি হাঁটছি নাকি দাঁড়িয়ে আছি নাকি জেগে আছি না ঘুমিয়ে যাচ্ছি, একটু ফিলিং হচ্ছিল ওরকম। আমরা হাইক করতে করতে এমন রুলে পড়ে যাচ্ছিলাম, তো আসলে সাইডে সামিট পোর্টাররা ছিল, তারা বারবার আমাদেরকে ধরে ধরে সোজা করে দিচ্ছিল। এখন বোঝাও যাচ্ছিল না যে আসলে আমরা কত রাতে কত উপরে আছি এবং সেই বাতাসের পরিমাণটাও আসলে কেমন। আসলে টেকনিক্যালি এটা কিন্তু আসলে ৪র্থ দিন, অর্থাৎ যেদিন আমরা বারাঙ্কো ক্যাম্প থেকে বারাফু ক্যাম্পে এসে পৌঁছেছি সেদিন রাত্রিবেলায় আমরা সামিটের প্রস্তুতি নিচ্ছি। বারাঙ্কো ক্যাম্প থেকে বারাফু ক্যাম্প পর্যন্ত আসতে আমাদের অলরেডি 10 ঘন্টা সময় লেগে গেছে এবং সামিট শুরু করার আগে আমরা মাত্র 4 ঘন্টা সময় পেয়েছি রেস্ট করার জন্য। এর মধ্যে আমরা আবার ডিনারও করেছি, সো আমরা কিন্তু অলরেডি এক্সস্টেড এবং টায়ার্ড। এত প্রতিকূলতার মাঝেও টিকে থাকার মানসিক জোর আরও একটু দৃঢ় হলো যখন কিলির ঘাড়ের উপর দাঁড়িয়ে মাওয়েনজির কোল ঘেঁষে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সূর্যোদয়ের সাক্ষী হলাম।
অন্ধকারে পথ চলার পর এই সূর্যোদয়টা আমার জন্য ইলেকট্রোলাইটের মতো ছিল। তো রাতে আমরা মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো ক্লাইম্ব করেছি। তো এই সময়টা কোথা দিয়ে পার হয়ে গেছে আমরা আসলে বুঝতেই পারিনি। আমি বারবার নিজেকে বলতেছিলাম যে আরেকটু রাস্তা, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছিল না, বারবার মনে হচ্ছিল রাস্তা আরও বেড়ে যাচ্ছে। সামিটের আগে আমাদের সামনে সবচেয়ে বড় মাইলস্টোন হচ্ছে স্টেলা পয়েন্টে গিয়ে পৌঁছানো। বলে রাখা ভালো, আমরা কিলির সাউদার্ন পার্ট দিয়ে সামিট করছি, আর সাউদার্ন পার্টের ক্রেটার রিমকে বলা হচ্ছে স্টেলা পয়েন্ট। মারাঙ্গো অথবা নর্দার্ন সার্কিট রুট হয়ে যারা আসেন তারা ইস্টার্ন সাইড হয়ে সামিট করেন। ইস্টার্ন পার্টের ক্রেটার রিমকে বলা হয় কিলম্যানস পয়েন্ট। স্টেলা পয়েন্ট থেকে সামিটে যেতে আমাদের আরও 150 মিটার এলিভেশন গেইন করতে হবে। তবে আপনি সামিটে পৌঁছাতে যদি নাও পারেন, তারপরেও স্টেলা পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য রেকগনিশন কিন্তু আপনি পাবেন। রিম ক্রেটারে উঠলেই আপনি সর্বপ্রথম পুরো ক্রেটারের চমৎকার প্যানোরামিক একটা ভিউ দেখতে পাবেন। এখানে এই আইসগুলো দেখে মনে হচ্ছে যে টিস্যু পেপার পরে আছে, টিস্যুর মতো উড়ে উড়ে যাচ্ছে। স্টেলা পয়েন্টে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আমি আর যেতে পারবো না, আমি ওখানেই গিভ আপ করে ফেলবো। তো আরও অনেকক্ষণ আসলে যাওয়ার পথ বাকি ছিল। স্টেলা পয়েন্টে পৌঁছে গেছি। পরে যে এত বরফ পাবো এটা কল্পনাও করতে পারি নাই, বাট আমাদের আজকে অনেক বেশি কষ্ট গেছে। তো স্টেলা পয়েন্ট থেকে এখন আমাদেরকে উরু পিকের দিকে যেতে হবে। স্টেলা পয়েন্ট থেকে উরু পিকের উচ্চতা প্রায় আরো 150 মিটারের মতো। ওই দূরে উহুরু পিক দেখা যাচ্ছে। উহুরু পিকটাই হচ্ছে মেইন সামিট পয়েন্ট। তো যে পরিমাণে বরফ উপরে দেখা যাচ্ছে, আমাদেরকে এখন ক্র্যাম্পন পরে নিতে হবে। ক্র্যাম্পন পরে আমরা উহুরু পিকের উদ্দেশ্যে রওনা হব। স্টেলা পয়েন্ট পার করার পরপরই আমরা এমন কিছুর সাক্ষী হলাম যা আর মাত্র কয়েক বছর পর বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, আমি কিলিমানজারোর বিলুপ্ত প্রায় গ্লেশিয়ারের কথাই বলছি। হঠাৎ করে আমার মনে হলো এটা শুধুমাত্র আমার কাছে একটা সামিট হতে যাচ্ছে না, বরং আমি সেই ভাগ্যবান শেষ অভিযাত্রীদের একজন যারা শেষবারের মতো এই গ্লেশিয়ারকে দেখতে পাচ্ছে। কারণ আর মাত্র 4 থেকে 5 বছর পর এর অস্তিত্ব হয়তোবা শুধু ছবিতেই থাকবে। এই মুহূর্তে আমি আমার চোখের সামনে অন্তত 4টি গ্লেশিয়ার দেখতে পাচ্ছি। খুব সম্ভবত এদের নাম রেবম্যান, ফার্টোয়াংলার, নর্দার্ন এবং সাউদার্ন আইসফিল্ড। বিজ্ঞানীদের মতে প্রায় 12,000 বছর আগে লাস্ট আইস এজের সময় এই গ্লেশিয়ারগুলো বিল্ড আপ হয়েছিল, অর্থাৎ প্লিস্টোসিন পিরিয়ডের শেষের দিকে এবং বর্তমানে চলমান হলোসিন পিরিয়ডের শুরুর দিকে। 12,000 বছর ধরে জমাট বেঁধে থাকা এই গ্লেশিয়ার শেষ 100 বছরে 85%-এরও বেশি উধাও হয়ে গেছে। আমরা এই পৃথিবীকে ঠিক কতভাবে বসবাসের অযোগ্য করে তুলেছি তা ভাবলেই আমার গা শিউরে উঠছে।
বর্তমানে আমরা যে হলোসিন পিরিয়ডে আছি তা মূলত একটা ইন্টারগ্লেশিয়াল পিরিয়ড। আর্থের নর্মাল পালস অনুযায়ী পরবর্তী 10,000 বা 20,000 বছরের মধ্যে নেক্সট আইস এজ শুরু হবার কথা ছিল, কিন্তু বিজ্ঞানীরা ধারণা করছে যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড দূষণ আমরা করেছি তাতে পরবর্তী 1 লক্ষ বছরেও আর কোনো বরফ যুগ আসবে না। ব্যাপারটা কিন্তু খুবই স্কেয়ারি। কিলির বরফ এত দ্রুত গায়েব হয়ে যাবার আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই বরফ সূর্যের তাপমাত্রা এবং শুষ্ক বাতাসে তরলে পরিবর্তন না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, আর এই বিশেষ প্রক্রিয়ার নাম সাবলিমেশন। যেহেতু কিলির চূড়া কালো ভলকানিক অ্যাশে ভরা আর ব্ল্যাক সারফেস সবচেয়ে বেশি হিট অ্যাবজর্ব করে, তাই সাবলিমেশন প্রসেস আরও বেশি ত্বরান্বিত হয়। উপরে গিয়ে যে সমস্যাটা হলো সেটা হচ্ছে যে আসলে বাতাসের পাশাপাশি স্নো, তো স্নোগুলো এত জোরে জোরে আসতেছিল মনে হচ্ছিল যে মুখে পাথরের বাড়ি পড়তেছে। এই মুহূর্তে প্রায় 100 কিলোমিটার পার আওয়ার বেগে শুষ্ক বাতাস কিলির চূড়ায় জমা সদ্য স্নোগুলিকে উড়িয়ে দিচ্ছিল, যা আমাদের ক্লাইম্বকে আরও কঠিন করে তুলছে। এত পরিমাণে বাতাস যে আমি ক্যামেরাতে যা বলতেছি তার লিটারালি কিছুই বোঝা যাচ্ছে না। এই স্নো আর গ্লেশিয়ারকে মিলিয়ে ফেলার কোনো দরকার নাই, কারণ সকালের স্নো বিকালেই গায়েব হয়ে যেতে পারে। আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে এমন ভিউ পেয়েছি, কিন্তু যারা জানুয়ারির প্রথম সপ্তাহে এসেছেন তাদের ছবিতেও আমি দেখেছি যে বরফ অনেকটাই উধাও। আমরা নিচে বৃষ্টি পেয়েছি বলেই উপরে এত স্নো। কিলিমানজারোর চূড়ার বরফ উধাও হয়ে যাওয়ার এটাও একটা কারণ আগে যে পরিমাণে বৃষ্টি হতো ডিফরেস্টেশনের কারণে সেই পরিমাণ বৃষ্টি আর কিলিতে হচ্ছে না। দ্যাটস ওয়াই উপরে স্নো জমার আর সুযোগ পাচ্ছে না। এই পাশে মাউন্ট মেরু, এই পাশে দেখা যাচ্ছে মোয়েনজি, আর মাঝখানে কিবো। আমার কাছে মনে হচ্ছে আই এম ওয়াকিং থ্রু দ্য সিজনস। উপর থেকে ওয়েস্টে মাউন্ট মেরুকে একবারে ক্ষুদ্র লাগছে দেখতে, খুবই স্বাভাবিক, কারণ মাউন্ট মেরু এখান থেকে 70 কিলোমিটার দূরে আরুসায় অবস্থিত। স্পেকটাকুলার ভিউ থাকা সত্ত্বেও কিলিমানজারোর কারণে মাউন্ট মেরু একটু কম অ্যাটেনশন পায়, কিন্তু মাউয়েনজি স্টিল অ্যাপিয়ারিং লাইক আ জায়ান্ট। মাউয়েনজিতে একটা সময় রক ক্লাইম্বিং করা যেত, কিন্তু ইরোশনের কারণে এটার স্ট্রাকচার খুব দুর্বল হয়ে যাওয়ায় বর্তমানে এটা ক্লাইম্ব করা খুবই রিস্কি ব্যাপার। তাই 2000 সালের পর থেকে এটা ক্লাইম্ব করা নিষিদ্ধ করা হয়েছে। কিবো অর্থাৎ উহুরো পিক যাবার রাস্তাও কিন্তু নিরাপদ নয়, এটাও আলগা পাথর আর বোল্ডার রকে ভরা। 2006 সালে 3 জন আমেরিকান ক্লাইম্বার ল্যান্ডস্লাইড এবং পাথর ধসে মারা গেছে। 2015 সাল পর্যন্ত বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এরপর থেকে ওয়েস্টার্ন ব্রিজ রিজিয়ন দিয়ে ক্লাইম্ব করার ব্যাপারটা অনেকটা লিমিট করে দেওয়া হয়েছে। শুধুমাত্র কয়েকটি কোম্পানি ওই রুটে ক্লাইম্ব অপারেট করে থাকে। I've waited so long for this to be over, and now that I'm free from all the chains you've kept me in, I'll be okay.
তাপমাত্রা কিছুটা কম বেশি হলেও এই মুহূর্তে যে বাতাসের তোড় আমরা মোকাবেলা করছি তা খাতা কলমের তথ্য অনুযায়ী এভারেস্টের মতোই। আপনারা যদি আমার পিছনে দেখেন, একদম উই আর অ্যাবভ দ্য ক্লাউডস। এখানে একটা মেঘও নাই। আমার ক্যাটাগরি 4 সানগ্লাস পারতেছে না। Thinking of reasons to make it all be alright. We are almost done. Almost there, almost there. And now that you're gone, I'm thinking about old times. I've waited so long for this to be over. And now that I'm free from all the chains you've kept me in, I'll be okay. Now that I've found the only way to get myself home again, I'll be okay. I'll let you know I'll be alright. Now that I've found the only way to get myself home again, I'll be okay. I'm biding my time. It's my time to shine through. I've made up my mind. I'm waiting to find you. Now that I'm free from all the chains you've kept me in, I'll be okay. Now that I've found the only way to get myself home again, I'll be okay. I'll let you know I'll be alright. আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন, এইটাই মূলত কিলিমাঞ্জারোর ক্রেটার। এটাই মূলত কিবোর ক্যালটা আর কি, যেটা এখন খুব নর্মাল অবস্থায় আছে। যে কোনো সময় এখান থেকে অগ্নুৎপাত হতে পারে। বাট এখানে এখন পুরো অংশটাই বরফ থেকে আছে। ওই দূরে দেখা যাচ্ছে গ্লেশিয়ার একটা, আর এই পাশে আরেকটা গ্লেশিয়ার আছে। আমরা একটু করে আসছি, সেই গ্লেশিয়ারটাই সবচেয়ে বড় মনে হচ্ছে। I'll be okay. I'll let you know I'll be alright. Now that I've found the only way to get myself home again, I'll be okay. আমরা পুরো ঠিক পৌঁছে গেছি, কিন্তু আমাদের টিম মেম্বারদের সবার অবস্থাই খুব খারাপ। প্রথমত অল্টিটিউড, দ্বিতীয়ত ওয়েদারের কারণে সব কিছু মিলিয়ে অবস্থা খুব খারাপ। সো আমাদের খুব দ্রুত এখান থেকে নেমে যেতে হবে। এই সমস্ত প্রতিকূলতাকে কিভাবে যেন আমি পাশ কাটিয়ে ফেললাম। হয়তো অনেক কিছু ভাবছিলাম তাই অসুস্থ হয়ে যাবার সময় পাইনি, or maybe because of the excitement and adrenaline rush. لا توكون ما قلنا جابه
সাদি এবং মনির ভাইকে মোটামুটি গাইডের কাঁধে ভর করেই সামিটে যেতে হয়। তবে সামিটে পৌঁছে মনে হচ্ছিল না যে একটু আগে তাদের কি অবস্থা হয়েছিল। বুঝলাম, অসুস্থতার ব্যাপারটা আসলে তাদের জন্য যতটা না শারীরিক, তার চাইতেও বেশি মানসিক। সামিটের দিনের অভিজ্ঞতা আসলে অনেকটাই ভুলে গিয়েছি, কারণ যেহেতু শরীর খুব খারাপ ছিল। কিন্তু একবার চূড়ায় যাওয়ার পর যেই ফিলিং, সেই ফিলিংটা ভাষায় বোঝানো অসম্ভব। যে আমি আফ্রিকার সর্বোচ্চ চূড়াতে চলে এসেছি এবং সেখান থেকে যে ভিউ, বরফে ঢাকা একটা আগ্নেয়গিরির জ্বালামুখ দেখা এবং সর্বোচ্চ চূড়ায় দাঁড়ানোর যে আনন্দ, সেই আনন্দ আমি আর রাস্তার সম্পূর্ণ কষ্টটাই আমরা ভুলে গিয়েছি এবং তখন দ্রুত নেমে আসার জন্য সেটা একটা মোটিভেশন হিসেবে কাজ করছে। এক্স্যাক্টলি, সামিট মানে শুধুমাত্র চূড়ায় আরোহণ করা না, বরং নিরাপদে নেমে যাওয়াকেও বোঝায়। আমাদের যাত্রা কিন্তু এখনও শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপদে নিচে নেমে না যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে আরও কি কি ঘটতে যাচ্ছে সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। তো আমরা এখন খুব দ্রুত নিচে নেমে যাব, কারণ মোটামুটি টিম মেম্বাররা সবাই অসুস্থ। আমাদের সামিটটা করতে খুব কষ্ট হয়েছে। এটা যে এত লং ওয়ে হবে, এটা মানে পুরাই আনএক্সপেক্টেড ছিল। 5 কিলোমিটার, কিন্তু মানে যাতা অবস্থা। আমি চেষ্টা করতেছি যতটা ডিটেইল তুলে ধরার, যাতে আপনারা ইন ফিউচার যদি আসতে চান কেউ, তাহলে সেক্ষেত্রে যাতে আমাদের মতো এরকম প্রবলেমের সম্মুখীন না হতে হয়। 6 ডে রুটটা খুব হেক্টিক রুট, কারণ যদি আমরা 7 ডে রুট নিতাম তাহলে সামিটের আগে আমরা একদিন অন্তত ঘুমানোর সময় পেতাম। এটি আমাদের ঘুম হয় না হওয়ার কারণে অবস্থা আরও খারাপ হয়ে গেছে। কিলিমানজারোকে একটি নন টেকনিক্যাল সামিট ধরা হয়, কিন্তু সামিট সাকসেসের দিক থেকে এটা মাউন্ট এভারেস্টেরও নিচে। কারণ নন টেকনিক্যাল বলায় মানুষ কিলির ডিফিকাল্টিকে আন্ডার এস্টিমেট করে। এছাড়া মাউন্ট এভারেস্টে যথেষ্ট পরিমাণে অ্যাক্লিমাটাইজেশনের সুযোগ থাকলেও এখানে খুব দ্রুত অল্টিটিউড গেইন করতে হয়। তবে লেমোসো আর নর্দার্ন সার্কিট রুট যথাক্রমে 8 দিন এবং 9 দিন লম্বা, তাই ওই রুট দুইটাতে সাকসেসের রেটও কিন্তু বেশি। সেই হিসাবে ধরতে গেলে আমরা যে রুটটা চুজ করেছি মাচামে, সেটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা রুট। সো আপনারা যখন আসবেন, আপনাদের শারীরিক অবস্থা বিবেচনায় রুট চুজ করবেন। Good. La tuya. সামিটে যাওয়ার পরে মনে হলো যে হ্যাঁ, আমি মানে ফাইনালি চলে এসেছি। এবং সামিট থেকে যখন নামা শুরু করলাম, তখন মনে হলো যে হ্যাঁ, আমার শক্তি মোটামুটি প্রায় 10 গুণ বেড়ে গেল। তখন মনে হচ্ছিল যে আমি আরও অনেক পথ যেতে পারবো, আরেকটা কিলিমানজারো আসলেও সমস্যা নেই। এরপরে দেখা গেল যে অতিরিক্ত এক্সাইটমেন্টে আমি আসলে পড়ে গেলাম। ঘটনাটা আসলে আরও কঠিন হয়ে গেল যখন দেখা গেল যে আমাদেরকে আজকে উহুরু পিক থেকে নেমে মিউকা ক্যাম্পে যেতে হবে, প্রায় 25 কিলোমিটার রাস্তা। সেখানে আমার পা মচকানো, আসলে এটা খুবই একটা প্রবলেম ক্রিয়েট করলো। বেস ক্যাম্পে আমরা আরও একটি রাত থাকতে পারবো না, কারণ বেস ক্যাম্পে পানির কোনো ব্যবস্থা নেই। সো অ্যাট এনি কস্ট আমাদেরকে নিচে নেমে যেতেই হবে। গাইডটা সাজেস্ট করলো যে ইসুমনি আগেই বেস ক্যাম্পে চলে যাক, কিন্তু ইসুমনি সেটা করেনি। দেখা গেল যে সে আমাকে ধরে ধরে নামাচ্ছে। ইটস এ গ্রেট সাপোর্ট ফ্রম হার। নেমে আসার সময় আমরা ইস্টার্ন সাইডের একটা রুট ফলো করলাম, কারণ এই রাস্তায় গুড়া আলগা পাথর থাকায় সহজে স্লাইড করে নামা যাবে, আর সাদিকে নামিয়ে আনাও সহজ হবে। দূর থেকে মাওয়েঞ্জির বেস ঘেঁষে যে রুটটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে মারাঙ্গু রুট। তবে মারাঙ্গু রুট কিন্তু গিলম্যানস পয়েন্ট হয়ে উহুরু পিকে যায়। গিলম্যানস পয়েন্ট থেকে উহুরু পিকের উচ্চতা আরও 200 মিটার বেশি।
আমরা ফিরে আসছি আবার বারফু ক্যাম্পে। আমার যারা দুজন সহযাত্রী আছে তারা দুজনই মোটামুটি বেশ দুর্বল হয়ে গেছে। সাদি পায়ে ব্যথা পাইছে, ওকে তো 2-3 জন মিলে একদম টেনে নিচে ক্যাম্পে নামিয়ে নিয়ে আসা হয়েছে। তো এই অবস্থায় আসলে আমরা কত দূর যেতে পারবো সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। যদিও আমাদের আজকে মিউকা ক্যাম্প পর্যন্ত যাওয়ার কথা ছিল, বাট আমরা হাই ক্যাম্প পর্যন্ত যাব। এই রুটটা শুধুমাত্র নেমে যাওয়ার কাজেই ব্যবহার করা হয়। তো দেখা যাক কত দূর কি হয়। আমরা জিনিসপত্র সব রেডি করে ফেলছি, এখন লাঞ্চ করব। লাঞ্চ করেই আমরা বের হয়ে পড়ব। আমার মনে হয় না আজকে আর এক্সট্রা করে কোনো ট্রেল আপডেট দেওয়ার প্রয়োজন আছে। তারপরেও বলি, বেস ক্যাম্প থেকে সামিটে যাওয়ার রাস্তাটা পুরোটাই বড় বড় বোল্ডার রকে ভরা এবং এখানে ল্যান্ডস্লাইড হওয়ারও কিন্তু প্রচুর রিস্ক আছে। অন্ধকারে স্টিফনেসটা আসলে চোখের দেখায় ওভাবে বোঝা যায় নাই, বাট আসলে এটা ফিল করা গেছে যে কি পরিমাণে রাস্তাটা স্টিফ ছিল। আপনাকে কখনো কখনো স্ক্র্যাম্বলিংও করার প্রয়োজন হতে পারে। আমরা বারাফু ক্যাম্প থেকে মাত্র 5 কিলোমিটারে 1300 মিটার এলিভেশন গেইন করে পৌঁছে গিয়েছিলাম উহুরু পিকে এবং সামিট শেষে আবার বারাফু ক্যাম্পে নেমে এসেছি। ওঠা এবং নামা টোটাল রাস্তার দৈর্ঘ্য ছিল 10 কিলোমিটার। এখন আমরা বারাফু ক্যাম্প থেকে নেমে যাব 3800 মিটারের হাই ক্যাম্পে। টোটাল রাস্তার দৈর্ঘ্য 17 কিলোমিটার। মানে জাস্ট ক্রেজি। চতুর্থ এবং পঞ্চম নাম্বার দিন আমরা টোটাল 48 ঘন্টার মধ্যে 36 ঘন্টার রাস্তাতে ছিলাম এবং এই সময়টায় আমরা টোটাল 42 কিলোমিটার ডাউনহিল এবং আপহিল রাস্তা পার করেছি। এটা জাস্ট ইনসেন। আই মিন, দিস ইজ নট জোক। এরপর বাকি রাস্তাটা সাদি নিজেই চেষ্টা করলো এক পা করে নামার, কিন্তু এভাবে এগোলে এত রাস্তা এক রাতে পাড়ি দেওয়া সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত তাকে আবারও কাঁধে ভর করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ওর এই অবস্থায় আমার অনেক অসহায় লাগছিল, কিন্তু টিমের সবাই মিলে ব্যাপারটাকে হ্যান্ডেল করায় সব কিছু সহজ হয়ে গেল এবং সন্ধ্যা 6:30টার মধ্যেই আমরা হাই ক্যাম্পে পৌঁছে গেলাম। তোমার পায়ের এখন কি অবস্থা? এখন স্ট্রেচিং করতে হবে, স্ট্রেচিং করলে আশা করি কমে যাবে। এখান থেকে বাকি সবাই একটা শিক্ষা নিতে পারে, যখন ব্যথা পাবেন, ব্যথাটা যদি মাসলে লেগে থাকে তাহলে স্ট্রেচিংটা সাথে সাথে করতে হবে, তা না হলে সাদি খানের মতো এরকম ব্যথা নিয়ে ঘুরে বেড়াতে হবে। আমরা আসলে আমাদের এই -5 স্লিপিং ব্যাগটার সাথে আরও একটা এক্সট্রা স্লিপিং ব্যাগ নিয়ে নিয়েছিলাম ওদের থেকে। এই স্লিপিং ব্যাগটা ওরা 5 দিনের জন্য $25 করে নিছে রেন্ট। তো আমরা মোটামুটি এই স্লিপিং ব্যাগটা আসলে ব্ল্যাঙ্কেটের মতো করেই ব্যবহার করছি। মেইনলি আমরা এই স্লিপিং ব্যাগটাই ইউজ করছি। এই ব্যাগটা বেশ গরম, বাট এটার একটু উপরে একটা সাপোর্ট ব্ল্যাঙ্কেট দরকার হয়, তো এই ব্ল্যাঙ্কেটটা দেওয়ার পরে খুব ভালো কাজ করছে। আর তো মোটামুটি আমাদের যা কিছু ছিল, থার্মাল, আপার বডি, লোয়ার বডি এবং ফ্লিচ, হাত মোজা, পা মোজা, এই জিনিসগুলো পরে আমরা খুব ভালোভাবে রাত যাপন করতে পারছি এবং বেস ক্যাম্পেও এটা করতে পারছি। বাট বেস ক্যাম্পে প্রচণ্ড পরিমাণে বাতাস,
কারণ হচ্ছে যে হিমালয়ে যেরকম অনেকগুলো পাহাড় আছে, দেখা যায় যে এক পাহাড়ে উঠলে আরেক পাহাড়ের থেকে বাতাস বাধা পায়, স্টিল বাতাস আছে। আমরা এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকে গিয়ে দেখছি যে প্রচুর বাতাস আছে, বাট এখানে যেরকম একদম মানে এই পরিমাণে বাতাস যে আসলে বাতাসের চোটেই আপনি আসলে হাড় কাঁপুনি ঠান্ডা অনুভব করা শুরু করে দিবেন। যাই হোক, এখন আমাদের ট্রেকের লাস্ট দিন, আমরা সবকিছু প্যাকিং করে নিচ্ছি। আমরা আপনাদেরকে আমাদের পোর্টেবল টয়লেটটা দেখাবো, এখনো পর্যন্ত দেখাই নাই। পোর্টেবল টয়লেটটা ওয়ান অফ দ্য বেস্ট বিনিয়োগ আমাদের এই সামিটে। আজকে আমরা আছি হাই ক্যাম্পে। হাই ক্যাম্প থেকে আমরা মিউকা ক্যাম্প 1 যাব এবং মিউকা ক্যাম্প 1 এখান থেকে 3 কিলোমিটার। তারপরে মিউকা ক্যাম্প 1 থেকে আমরা মিউকা গেটে চলে যাব, যেটার দূরত্ব 10 কিলোমিটার। অর্থাৎ আজকে আমাদেরকে প্রায় 13 থেকে 15 কিলোমিটারের মতো নিচের দিকে নামতে হবে এবং প্রায় 2000 মিটারের মতো এলিভেশন লস করতে হবে, কারণ মিউকা গেটের উচ্চতা আবার সেই 1800 মিটারের কাছাকাছি। আজকে আমাদের লাস্ট ব্রেকফাস্টে আমাদের আছে চাপাতি, যদিও পাটিসাপটা পিঠার মতো লাগছে, ডিম আছে, কিছু ফ্রুটস আছে। আপনাদেরকে এখন একটু আমাদের টয়লেটটা দেখা দেই। আসলে আমি ক্যামেরা বাঁকা করে ধরি নাই, আপনারা বুঝতেই পারতেছেন যে পাহাড়ের স্লোপটা আসলে কিরকম। তো টয়লেটটা ঠিক এরকম ছিল, মানে আর কি খোলার পরে এরকম আর কি কমোডের মতো। এখানে ফ্লাশ করার সিস্টেমও ছিল, তো আমি আর বিস্তারিত কিছু দেখালাম না। এটা আপনারা যদি কেউ নেন ভাড়া, তো তাহলে ওদেরকে বললেই ওরা দেখায় দিবে। হাই ক্যাম্পেও আমাদের টেম্পারেচার মোটামুটি 0-র নিচে ছিল, কারণ এ দেখেন পানি যে পড়ছে, পানিগুলা পুরো বরফ হয়ে আছে। সো বোঝা যাচ্ছে যে এখানেও টেম্পারেচার রাতে মাইনাসের নিচে নেমে যায়। So some of our porters, they are up there for signing to the ranger place. I hope you guys, you are happy to go down because we're gonna have a big celebration down there. Oh really? And you miss shower, so that's the main thing, shower. Yeah, because you miss shower for 6 days. Yeah, so today we're gonna be happy. আগেও বলেছি, পাহাড় আমাদের একতাবদ্ধ হতে শেখায়, একসাথে যুদ্ধ করতে শেখায়। তাই তো আমি যখনই লো ফিল করি, তখনই পাহাড়ই আমার একমাত্র প্রশান্তির জায়গা। আমি সত্যি অনেক প্রাউড এমন একটা কোলাবোরেটিভ টিমের সাথে এই ক্লাইম্বটা করতে পেরে। উইদাউট আওয়ার পোর্টার্স উই উডন্ট হ্যাভ সারভাইভড। তারা শুধু আমাদের ব্যাগই ক্যারি করে নাই, দে ক্যারিড আওয়ার হোপ, আওয়ার ফুড, our water, and sometimes they also carried us. আসলে তাদের ব্যবহারটা এরকম ছিল, আপনাকে সামিটে নিয়ে যাওয়া লিটারালি তাদেরই দায়িত্ব। আপনি যতক্ষণ না পর্যন্ত মাথা নেড়ে বলতেছেন যে হ্যাঁ আমি ঠিক আছি, ততক্ষণ আপনাকে কোলে করে নিয়ে হলেও তারা সামিটে নিয়ে যাবে। সো আপনারা যে কোম্পানিকেই বুক করেন না কেন, এই ধরনের আন্তরিকতা সবার কাছ থেকেই পাবেন। আজই আমাদের একসাথে শেষ দিন, তাই শেষ একটা সেলিব্রেশন তো লাগেই। Okay, so let's have a song here. Kilimanjaro, 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 kimarefu sana. Ewe nyoka, ewe nyoka, ewe nyoka, ewe nyoka, mbona walizunguka, 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 wataka kunila nyama. Sema jambo, jambo bwana, habari gani? Nzuri sana, wageni, wageni wakaribishwa Kilimanjaro, hakuna matata, hakuna matata, Shira tukafika, hakuna matata, Baranko ndio hiyo, hakuna matata, barafu tulilala, hakuna matata, uhuru moja moja, hakuna matata, leo hapo tawni, hakuna matata, wageni, wageni wakaribishwa Kilimanjaro, hakuna matata. To pace yourself. Yeah. Make sure you pace yourself, but the way, I mean, the best way to walk down is not to hold your, not to hold back your muscles. Got it. You just let go. Put your one foot after the other. Fast we go, but pace yourself going down very fast.
Only 5 minutes, and it's because first of Yeah. all, we used a lot of time on altitude. Most people don't see that. So if you go to the top and spend like 15 minutes, it means you increase the chances of getting altitude sickness automatically. Because you use a lot of time going up. And if you are, I told her, what we can do at the summit is just take pictures and go down. Can go down first. Yeah. Because we are avoiding. I was still okay. I didn't feel anything, but the weather was killing me. I think I need to buy another layer for my next summit. You know the problem is, that's why Charles said, please wear as much as you can. Yeah. Yesterday it was 5 layer, two thermal. You know On the top. I had yesterday, just top, 8 layers. Oh my god. You know, the base camp we just had very strong wind, Yeah. but at the summit we had So- a mixture of everything. So yesterday's summit was your worst summit. Yes, I can say out of 10, I can say 8. ডিও বলতেছে যে গতকালকে আমাদের সাথে করা সামিট ওর জীবনের সবচেয়ে বাজে সামিট ছিল। এটা হচ্ছে ওয়েদারের কারণে। তো গতকালকে যখন আমরা উঠতেছিলাম নিচ দিয়ে তখন শুধু উইন্ড ছিল। তো তখনও বলতেছিল যে ও এটা মানে কতটা খারাপ সেটাকে ও 10-এর মধ্যে 5 রেটিং দিতে চায়। তো উপরে যাওয়ার পরে বলতেছে যে এটা আমার জীবনের সবচেয়ে খারাপ সামিট। ওয়েদার এত খারাপ। গতকালকে স্নোগুলা এমনভাবে আমাদের ফেসে হিট করতেছিল যে মানে মনে হচ্ছিল যে মানে মুখ ফেটে বের হয়ে আসবে। আমার তো মুখ দেখছেন গতকালকে যে চোখ মুখ একদম ফুলে টুম্বর হয়ে গেছে। মনে হচ্ছিল যে সবগুলো মৌমাছি এসে আমার মুখে কামড় দিছে। সবাই সামিট নিয়ে অনেক এক্সাইটেড হলেও আমার কাছে ডিসেন্ডিংটাও সমান গুরুত্বপূর্ণ। টানা 5 দিন হাড় ভাঙা খাটুনির পর আজ 6ষ্ঠ দিন। আমাদের শরীর বেশ দুর্বল। বাড়ি ফেরার সময় চলে এসেছে বলে মনটাও অনেক খারাপ। বাট আওয়ার সোল ইজ ফুল। কামিং ডাউন ইজ সামথিং ওয়ার ইট হিটস ইউ দ্যাট ইউ ডিড সামথিং ইনক্রেডিবল। Thanks to you. No worries. Yeah. Today I can walk. Yes. Very good. All thanks to her. Hard part was not the physical part. The It's hard, the mental part. yes, it's the mentality. So she was there, covering Yeah, it yeah. all. We were doing nothing. Yeah, exactly. We were just going there, and she was like, "Okay, she's speaking to him. We don't understand. You can do this." Thanks to you. So this we're gonna use for helping people, especially people from the base camp. So we use this to bring people from the base camp to Mweka, to the rescue road. So we put the mattress here and someone lay down here so they can get inside the sleeping bag. Then we can roll him through this, and then 6 people driving this. So we use this like a quick rescue. If the weather is horrible, no helicopter by that time. But now you are not using this. Now we are not using it because it's broken. Now most of the people they are using the helicopter. It's very quick and helping than this one. According to the road, you can see the road. It's very shit like that. This is not the road. This is like a river. So it's very hard to do this. দেখতে দেখতে আমরা এখন মিউকা ক্যাম্পে পৌঁছে গেছি। আসতে আমাদের মাত্র 2 ঘন্টা সময় লাগছে। রোড এক্সট্রিমলি স্টিপ ছিল, এক্সট্রিমলি স্টিপ, বাট অ্যাজ উই গো ডাউন এলিভেশন কমতেছে। এখন আমরা আছি 3100 মিটার এলিভেশনে। তো এলিভেশন কমার কারণে আমাদের কিছুটা কমফোর্টও ফিল হচ্ছে এবং স্পিডও বেড়েছে। প্লাস আজকে ওয়েদার খুব ভালো আছে। মেইনলি মুয়েকা ক্যাম্পে নেমে আসার মানে হাই ক্যাম্প থেকে মুয়েকা ক্যাম্পে নেমে আসার যে রাস্তাটা, এটা মেইনলি হচ্ছে কাইন্ড অফ আ রিভার লাইক রোড। সো যদি বৃষ্টি নামে তো তাহলে দিস রোড ইজ জাস্ট লাইক এ শিট। যেহেতু বৃষ্টি নাই এজন্য এটা আমাদের অ্যাডভান্টেজ ছিল, আমরা দ্রুত নেমে আসতে পারছি। তো এখন আমরা মুয়েকা ক্যাম্প থেকে মুয়েকা গেটের দিকে রওনা দিব। 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ, কারণ এখান থেকে মুয়েকা গেটের রাস্তা আবার খুব ভালো। জাস্ট লাইক আমরা প্রথম দিন যেরকম রাস্তায় করে আসছি ঠিক সেরকম রাস্তা। Sorry. Okay. I'm okay. Yeah, I'm okay. Okay. Latina একটা। I think no need. This kind of accident can happen Anytime. anytime. Yes.
Okay, don't think about that. Okay, just go slowly. Slowly. Yeah. Hakuna matata, Thank tembea you. pole pole. Hakuna matata, ukinywa maji mengi. Hakuna matata, Tulianza machame, hakuna matata, na shira tukalala, hakuna matata, na Barango tukafika, hakuna matata, barafu tulienda, hakuna matata, Uhuru tukafika, hakuna matata, na sasa tuko Mweka, hakuna matata, tunaenda mjini, hakuna matata, tukapate na shawa. hakuna matata. কিছুক্ষণের মধ্যে ট্রেইল আবার ব্রিদিং ফরেস্টে পরিপূর্ণ হয়ে উঠল। কিলিমাঞ্জারো লিটারালি হোল্ডস এভরি ক্লাইমেট জোন, যেন একটি পর্বত সমস্ত পৃথিবীর বৈশিষ্ট্য ধারণ করে আছে। পুরো অভিযানে একটা বিষয় আমার কাছে খুব অবাক লেগেছে, কারণ ট্রেইলে যদি দূরত্বের মাপ 10 কিলোমিটার লেখা থাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছিল আমি 10 কিলোমিটারের চাইতেও অনেক বেশি রাস্তা হেঁটেছি। ব্যাপারটা গাইডদেরকে জিজ্ঞাসা করতেই তারা মাথা নেড়ে সায় দিল। কিলিমাঞ্জারোতে দূরত্বগুলির পরিমাপ স্ট্রেট লাইনে কাউন্ট করা হয়েছে, কিন্তু বাস্তবে পাহাড়ি রাস্তা তো অনেক ঘোরানো পেঁচানো, যে জন্য রিয়েল টাইমে রাস্তার পরিমাণ অনেক বেড়ে যায়। তাই 10 কিলোমিটার মানে 12 থেকে 13 কিলোমিটার কাউন্ট করা উচিত। I'm alright again, like a child again. Now the universe is a wonder. I don't care where we go, don't care what we do, as long as you're with me and I'm with you. I couldn't see colors, it was all in gray, till you showed me every shade. Now I feel like summer on a rainy day, like there's nothing left in my way. So if এই I রাস্তাটা খুবই মাটি ছিল, কারণ আমরা ভাবছি যে হয়তো বা বৃষ্টি নামছে, বাট এখানে বৃষ্টি নামে নাই। এখানে ভেতর দিয়ে বুশের ভিতর দিয়ে অনেক অনেক রিভার ক্রস করে যায়, তো সেটার কারণে এই রাস্তাটা বেশ মাটির। তো বেশ কিছু ছোট ছোট ব্রিজ আমরা পার করলাম। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। আমরা বেশ অনেকটা রাস্তা ক্রস করে ফেলেছি, তো এই রাস্তাটা এখন পুরাটাই একটু মাটি হবে আমাদের জন্য, তো খুবই কেয়ারফুলি যেতে হবে যাতে আমরা স্লিপ না করি। So if I ever lose my mind, I'll be fine, 'cause you're my silver lining. And if my world comes crashing down, I'll be fine, 'cause you're my silver lining. Yeah, you shine like a ray of light. Oh, cutting darkness out of my life. সো এটা হচ্ছে লাস্ট ব্রিজ। এটার পরে আমাদের নেক্সট ক্যাম্প গেট পর্যন্ত মাত্র আধা ঘন্টার রাস্তা, 30 মিনিটস, রাইট চার্লস? ফাইনালি আমরা ট্রেইলের এন্ড পয়েন্টে চলে এসেছি, আর পেছনে ফেলে যাচ্ছি সেই রেইন ফরেস্ট। এই তো কয়দিন আগেই প্রায় 1 বছরের প্ল্যানিং শেষে আজ আমি সামিট শেষ করে নেমে যাচ্ছি, হয়তো পরবর্তী গন্তব্য 7 সামিটের পরবর্তী কোনো পর্বতে। কিন্তু আজও আমি নিজেকে একই প্রশ্ন জিজ্ঞাসা করে চলেছি, হোয়াট ডিড আই রিয়েলি ক্লাইম্ব ফর? দ্য সামিট ইজ জাস্ট আ সাইন পোস্ট ফর মি। The real climb happened inside me. দুজন দুই রকম, একজন হচ্ছে কি অনেক হাসি খুশি, অনেক ফুল অফ লাইফ, আরেকজন হচ্ছে কি যথেষ্ট রেসপন্সিবল, চুপচাপ শান্ত স্বভাবের, কিন্তু সব কিছু সুন্দর অ্যারেঞ্জ করে। আর দুজন মিলে একটা খুব সুন্দর একটা
হাস্যজ্জ্বল একটা সাপোর্টিং একটা এনভায়রনমেন্ট ছিল, যেটা আমাকে অনেক সাহায্য করেছে এই কঠিন কাজটা করার জন্য। এখন দুপুর 12:30 বাজে আর আমরা কিন্তু মিউকা গেটে পৌঁছে গেছি। তো আমাদের মিউকা গেট 1 থেকে মিউকা গেট পর্যন্ত নেমে আসতে সময় লাগছে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো। এবং আফটার দ্যাট আমরা আসলে একটু চিটিং করেছি, সেটা হচ্ছে যে 3 থেকে 4 কিলোমিটার আগে থেকে রেস্কিউ টিম গাড়ি করে নিয়ে আসে। যদিও আসলে ওরকম প্রয়োজন ছিল না, বাট আমাদের এই রেস্কিউয়ের টাকাটা পার্ক ফির সাথে ইনক্লুডেড ছিল। ওয়াই নট টেক দ্য অ্যাডভান্টেজ? ওকে, আমরা আমাদের গাইডের সাহায্য নিয়ে ওদেরকে কল করলাম, কল করে বললাম যে হ্যাঁ আমাদের এরকম একজন পায়ে ব্যথা পাইছে, তোমরা রেস্কিউ টিম পাঠাও। চার্লস প্রথমে আমাদেরকে বলতেছিল যে এটা মাত্র 1 কিলোমিটারের রাস্তা, ঠিক আছে 1 কিলোমিটার তুমি যেতে পারবা। তো পরে আমরা আসার সময় যখন দেখলাম গাড়ির মিটার চেক করলাম, তখন দেখলাম যে এটা প্রায় মোর দেন 3 কিলোমিটার। পরে চার্লস বললো যে না, এটা আসলে সাদিকে মোটিভেট করার জন্য বলছিল। তো এইটুকু রাস্তা ক্রস করতে আমাদের আরো আধা ঘন্টা সময় লাগতো। এখান থেকে আমরা আমাদের যে ট্যুর কোম্পানি আছে ওদের অফিসে যাব, ওদের অফিসে গিয়ে টিপিং অ্যান্ড এভরিথিং এই সব কিছু সর্ট আউট করতে হবে। আগামী কালকে আমাদের এখান থেকে ব্যাংকক যাওয়ার ফ্লাইট। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই পুরো ট্রিপে সাথে থাকার জন্য, আমাদের কিলিমাঞ্জারো এক্সপেডিশনকে এনজয় করার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো এক্সপেডিশনে। আমাদের 7 সামিটের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। দিস ওয়াজ দ্য ফার্স্ট সামিট অফ আওয়ার 7 সামিট ট্যুর। সো নেক্সট সামিটের জন্য আই ক্যান্ট ওয়েট ফর দ্য নেক্সট সামিট। আমি জানি না নেক্সট আমি কোনটা সামিট করতে যাচ্ছি, বাট অবশ্যই সেটা আমি খুব দ্রুতই ডিক্লেয়ার করব। সাথেই থাকুন। টাটা।